পারছো যে এই কাজগুলো যদি তুমি না মেনে চলো, যদি না এখন থেকে প্র্যাকটিস এইভাবে যদি না করো, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করাটা একটু চাপের হয়ে যাবে। তাই চাপ মুক্ত থাকার জন্য, একদম অবশ্যম্ভাবীভাবে ভালো রেজাল্ট করার জন্য এইগুলো তোমাকে কিন্তু ফলো করতেই হবে। এই টেকনিকগুলো একদম শেষ মুহূর্তে এসে তোমাকে কিন্তু মেনে চলতেই হবে। তো প্রত্যেকটা কিন্তু তোমার জন্য ভীষণ ভীষণ এফেক্টিভ হবে। এইভাবে তুমি যদি শেষের কয়েকটা দিন তোমার পড়াশোনাটাকে চালিয়ে যাও, আমি তোমাকেও একদম অ্যাসিওর করে দিতে পারি অবশ্যই তুমি একটা ভালো রেজাল্ট করবেই, মানে ভালো রেজাল্ট হতে কিন্তু বাধ্য। তাই এগুলো তুমি মেনে চলো, বুঝে নাও যে তোমার রেজাল্টটা সত্যি এই অল্প সময়ের মধ্যেই কতখানি পরিবর্তন হতে পারে। হ্যাঁ, একদম ঠিক বলছি, তুমিও দেখিয়ে দিতে পারবে অন্যদেরকে যে তোমারও ক্ষমতা রয়েছে, তুমিও পারো, তুমিও একটা ভালো রেজাল্ট কিন্তু অবশ্যই করতে পারো। তাহলে জেনে নাও কোন কোন কথাগুলো যেগুলো তোমাকে এই সময় মানতেই হচ্ছে। ক্লাস 12 এর সকল প্রিয় ছাত্রছাত্রীরা, এসে গেলাম নতুন একটা উপস্থাপনা নিয়ে, তোমাদেরই এসপি ম্যাম। আজকের উপস্থাপনায় তোমাদের জন্য শেষের মুহূর্তে কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদেরকে বলতে চলেছি, যেটা মেনে চলতে কিন্তু তোমাকে হবেই। কারণ তুমি নিশ্চয়ই চাও তোমার একটা ভালো রেজাল্ট হোক, সেই ভালো রেজাল্টের কারণ অবশ্যই হবে এই সমস্ত কথাগুলো। তো থার্ড সেমিস্টারের পরীক্ষা তোমরা দিতে চলেছো আগামী 8ই সেপ্টেম্বর। একেবারে শিওরের সমন কিন্তু হাজির হয়ে গেছে বলা যায়। সময় একেবারেই হাতে নেই বললেই চলে, খুব সামান্য যেটুকুনি সময় রয়েছে সেই সময়টাকে একেবারে হিসেব নিকেশ করে তোমাকে কিন্তু কাজে লাগাতে হবে। আর তার জন্যই আজকের উপস্থাপনায় যে যে কথাগুলো বলবো তোমাকে কিন্তু মেনে চলতেই হবে। সময় নষ্ট একেবারেই নয়, কারণ এখন তোমাদের প্রত্যেকটা মুহূর্ত ভীষণ ভীষণ জরুরি, ভীষণ গুরুত্বপূর্ণ, অপচয় করার মতন একেবারেই নয়। তাই ছোট্ট এই উপস্থাপনাটা একটু শুনে নাও, বুঝে নাও। আশা করছি এগুলো যদি তুমি মেনে চলো তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য হবেই হবে। প্রথমেই তোমাদেরকে বলবো, এই যে সময়টুকু এখন রয়েছে, এই সময়টাকে কিন্তু আর নতুন করে যে তুমি পড়া করবে, নতুন করে বুঝে নেবে, এই ব্যাপারগুলো এখন আর করা যাবে না। যাদের পুরো সিলেবাস কমপ্লিট হয়ে গেছে তাদেরকে বলবো রিভিশন তো দেবেই, তার সঙ্গে সঙ্গে প্রচুর 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 পরিমাণে মক টেস্ট দাও। যাদের সিলেবাস কমপ্লিট হয়নি তাদেরকেও বলবো, নতুন করে কমপ্লিট করতে গেলে তুমি কিন্তু পেরে উঠতে পারবে না। তাই যে জায়গাগুলো কমপ্লিট হয়নি সেগুলোর উপরে সব থেকে বেশি বেশি মক টেস্ট দাও। তাহলে এইখানে আমি তোমাকে সব থেকে বেশি জোর দিতে বলছি যেটার ওপরে, সেটা হচ্ছে এই সময় দাঁড়িয়ে তোমাকে এখন প্রচুর পরিমাণে মক টেস্ট দিতে হবে। এটাই হবে সব থেকে বেশি কার্যকরী। একেবারে নির্দিষ্ট যে পূর্ণ মান তোমার থাকবে যে বিষয়ের জন্য, যেমন কোনোটা 40 থাকবে, কোনোটা 35 থাকবে, যে বিষয় যে নম্বরের, সেই অনুযায়ী তোমাকে মক টেস্ট দিতে হবে নিয়মিতভাবে। আর এই মক টেস্টের জন্য বলবো যে তুমি ধরে নাও যেটুকুনি সময় আর হাতে আছে, প্রতিদিন অন্তত একটা বিষয়ের মক টেস্ট তুমি দেবেই দেবে। একাধিক দিতে পারলে তো খুবই ভালো। প্রত্যেক দিন অন্তত একটা বিষয়ের উপরে মক টেস্ট তুমি অবশ্যই দাও, এটার উপরে তোমাকে জোর দিতে হবে। এরপরে যে কথাটা তোমাকে বলবো সেটা হচ্ছে, তোমার পড়ার একটা নির্দিষ্ট সময় নিশ্চয়ই রয়েছে। যদি তুমি 4 ঘন্টা পড়তে, তাহলে সময়টাকে আরেকটু বাড়িয়ে দাও, সেটাকে করে দাও 6 ঘন্টা। যারা 6 ঘন্টা পড়তে তাহলে 8 ঘন্টা করে দাও, যারা 8 ঘন্টা পড়তে সময়টাকে বাড়িয়ে 10 ঘন্টা করে দাও। মোদ্দা কথা হচ্ছে সময়টাকে বাড়িয়ে দাও, কারণ তোমার এই দিকের সময় যখন একেবারেই কমে গেছে, সেমিস্টার বললেও অনেক অল্প সময়ের মধ্যে কিন্তু তোমাদেরকে পরীক্ষা দিতে হচ্ছে, তুলনায় সিলেবাস অনেক বেশি। তাই এই শেষের কয়েকটা দিন পড়ার সময়টা আর একটু বাড়িয়ে দাও। দেখো এখানে তোমাদেরকে একটু বলি, তুমি জীবনের প্রথম যে বড় পরীক্ষাটা দিয়েছিলে, অর্থাৎ মাধ্যমিক পরীক্ষা যখন দিয়েছিলে, তারপরে তুমি চুজ করতে পেরেছিলে তোমার পছন্দের বিষয়, সেই অনুযায়ী তুমি আর্টস, কমার্স বা সায়েন্স বিভাগে ভর্তি হয়েছো। এখন তুমি যে পড়াশোনা করে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবে, সেখানে এসে গেছে সেমিস্টার পদ্ধতি। তৃতীয় এবং চতুর্থ সেমিস্টারের যে টোটাল মূল্যায়ন, সেটা নিয়ে কিন্তু তোমার উচ্চ মাধ্যমিকের রেজাল্ট, আর এই উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু তোমার ভবিষ্যৎ গড়তে সাহায্য করবে। এতদিন পর্যন্ত তুমি যা পড়াশোনা করে এলে, সেটাকে বেশ করে তুমি আগামীতে কি হবে, কি করবে, তোমার ভবিষ্যৎ জীবনটা কেমন হবে, সেটা নির্ভর করবে কিন্তু এই উচ্চ মাধ্যমিকের রেজাল্টের উপর। আর এই রেজাল্ট কিন্তু তোমার অপরিবর্তনীয়, সেটাকে তুমি ভবিষ্যতে যাওয়ার পরিবর্তন করতে পারবে এমন একেবারেই নয়। সুতরাং এই সময়টায় তোমাকে জোর দিয়ে তো পড়তেই হবে, কারণ এটা তোমার সারা জীবনের ব্যাপার, এর ওপরে তোমার ভবিষ্যতের অনেক কিছু নির্ভর করবে। তাই অবশ্যই পড়ার সময়টাকে বাড়াও, যাতে তোমার রেজাল্টটা ভালো হয় এবং সেটাকে বেশ করে তোমার ভবিষ্যৎটা যাতে উজ্জ্বল হয়। এরপরে যেটা বলবো, এই যে তোমাদেরকে মক টেস্টের কথা বলছি, এই মক টেস্টটা তুমি একেবারে সংসদ প্রবর্তিত যে নমুনা ওএমআর দেওয়া হয়েছে, সেই ওএমআর শিটেই তুমি প্র্যাকটিসটা করো, তাতেই মক টেস্টটা দাও। ওএমআর শিটের কপি আশা করছি তোমরা এতদিনে পেয়ে গেছো, স্কুল থেকে পেয়ে যাওয়ার কথা, বা তোমাদেরকে আমি এই চ্যানেলের থ্রু দিয়েও কিন্তু সেই নোটিফিকেশনের লিঙ্কটা
দিয়ে দিয়েছিলাম, যেখান থেকে তোমরা ওএমআর-এর কপিটা প্রিন্ট আউট নিয়ে নিতে পারবে। তো সেই ওএমআর-টা একাধিক জেরক্স করে নাও, তার ওপরেই তুমি মক টেস্টটা দাও। তোমরা যেটা যত সহজ মনে করছো, ব্যাপারটা কিন্তু এতটাও সহজ নয়। তুমি তো ওএমআর-এ অ্যান্সার করবে ঠিকই, কিন্তু তার আগের যে ব্যাপারগুলো রয়েছে সেগুলো যদি কোথাও কোনো মাত্র ভুল হয়ে যায়, তাহলে তোমার সেই ওএমআর-এর যে অ্যান্সার শিট সেটাই ক্যান্সেল হয়ে যাবে। তাহলে তুমি কত নম্বর পেলে বা রেজাল্ট কেমন হলো সেটা তো আরো পরের বিষয় হয়ে গেল, মানে সেই পর্যন্ত তো যেতেই হবে না। তার জন্যই কিন্তু মক টেস্ট তুমি যে নিয়মিতভাবে দেবে, সেখানে খুব ভালো করে এই রেজিস্ট্রেশন নাম্বার, রোল নাম্বার, কোশ্চেন বুকলেট নাম্বার, এই ব্যাপারগুলো নিয়ে তুমি একটু ইউজ টু হয়ে যাও। এবং সার্কেলিং করাটা, যেটা ভাবছো তোমরা শুধু তো গোল পাকানো, এটা এতটাও ইজি নয়। কারণ গোলটার ক্ষেত্রে অনেক নিয়ম বলে দেওয়া হয়েছে। শুধুমাত্র একটুখানি কোনো রকমে গোল করে ছেড়ে দিলাম, এটাও যেমন ঠিক নয়। মাঝখানটা সাদা রয়ে গেল, বাকি আউটলাইনের দিকটা তুমি গোল করলে সেটাও ঠিক নয়। আবার মাঝখানটায় গোল করলে ধারে ফাঁকা রয়ে গেল, এটাও নয়। রং কালি বেরিয়ে যাবে, এরকমও চলবে না। মানে অনেক রকম কিন্তু রয়েছে। পুরো সার্কেলটা যাতে ঠিকঠাক হয়, সেটা কিন্তু তুমি একেবারে ডিরেক্ট পরীক্ষার হলে গিয়ে করতে পারবে না। তার জন্য তোমাকে আগে থেকে প্র্যাকটিস প্রয়োজন। তাই মক টেস্টটা অবশ্যই ওই ওএমআর সিটেই তুমি দাও। আর এরপরে যে গুরুত্বপূর্ণ বিষয়টার কথা বলবো, সেটা হচ্ছে, তোমরা জানো ওএমআর ফিল আপের জন্য তোমাদেরকে নির্দিষ্ট পেনের কথাও বলে দেওয়া হয়েছে। কালো কালির বল পেন, তা না হলে নীল কালির বল পেন, কোনো জেল পেন ইউজ করা যাবে না। তো এই যে কালো কালি বা নীল কালি, তুমি তো নিশ্চয়ই একটা মাইন্ডসেট করে নিয়েছো যে এই কালিতে আমি এইভাবে পরীক্ষা দেব। তাহলে যে পেনটায় তুমি পরীক্ষা দিতে চাইছো, সেই ব্র্যান্ডের একাধিক পেন তুমি সংগ্রহ করে নাও, এবং সেই পেনগুলো দিয়েই কিন্তু তুমি ওএমআর ফিল আপের কাজটা করো প্র্যাকটিসের সময়। কারণ তোমরা জানো, যে কোনো নতুন পেনে যখন প্রথম লেখা হয়, সেটা খুব হালকা হয়ে পড়ে। সেক্ষেত্রে কি অসুবিধা হবে? সেক্ষেত্রে এই যে তোমাকে সার্কেলিংটা করতে বলা হয়েছে, অনেকবার ঘোরানোর পর তবে সেটা ফিল আপ হবে। তাছাড়া হালকা হয়ে পড়বে, দেখতেও খুব একটা ঠিকঠাক হবে না। কিন্তু আমরা পেনটা যখন কয়েকদিন ব্যবহার করে নিই, তখন দেখবে কালিটা একটু ডিপ হয়ে পড়ে, ডার্ক হয়ে পড়ে। সেক্ষেত্রে ওএমআর ফিল আপটা অনেক সুবিধাজনক হবে। তার জন্যই বলবো, তুমি যে পেনটায় পরীক্ষা দিতে চাইছো, সেই পেনের একাধিক তুমি সংগ্রহ করে নাও। সেই পেনগুলোকেই আজকে একটা দিয়ে, পরের দিন অন্য পেনটা দিয়ে, তারপরের দিন অন্য পেনটা দিয়ে, এইরকম ভাবে সেইগুলোকে সমস্তগুলোকে একেবারে ঠিকঠাক করে চালু করে রাখো, যাতে ওই ডার্ক ইঙ্ক পর্যন্ত পৌঁছে যেতে পারে খুব সহজেই, যাতে তুমি সার্কেলটা করতে পারো। এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। অবশ্যই পেনগুলোকে তুমি ঠিকঠাক করে রেডি করে রাখো। সেটা তুমি যেটাই পরীক্ষা দেবে, কালো কালি হতে পারে, নীল কালি হতে পারে। আমরা উপস্থাপনার একদম শেষের দিকে চলে এসেছি। আরো একটা গুরুত্বপূর্ণ বিষয়ের কথা তোমাদেরকে বলবো, তবে তার আগে বলি, এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো তোমাদের বললাম, সেটা কেমন লাগলো সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানাও। ভালো লাগলে লাইক তো করতেই হবে, তারই সঙ্গে সঙ্গে বন্ধুদের মধ্যে শেয়ার করতে হবে। আর লাইকের সঙ্গে সঙ্গে এখন দেখবে একটা ভিডিও যখন চলে, তখন হাইপ বলে একটা অপশন আসে, তুমি হাইপটাও করে দাও। তাহলে তোমারই মতো তোমার আরো বন্ধুরা এটা দেখার সুযোগ পেয়ে যাবে। কারণ এই সময় দাঁড়িয়ে তাদেরও কিন্তু এই কথাগুলো জানার দরকার রয়েছে। তাই লাইক করো, হাইপ করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অবশ্যই অল করে দাও। তো শেষ যে গুরুত্বপূর্ণ কথাটা তোমাদেরকে বলতে চলেছি, সেটা হচ্ছে, তুমি এই যে মক টেস্টটা দেবে, রেগুলার বেসিসে যে মক টেস্টটা দেবে, যে সময়ে তোমাকে পরীক্ষাটা দিতে হবে, মানে সংসদের তরফ থেকে যে সময়টা তোমাদের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে পরীক্ষার জন্য, অর্থাৎ সকাল 10টা থেকে 11টা 15, এই সময়টা ধরে তুমি পরীক্ষাটা দিতে থাকো, মক টেস্টটা করতে থাকো। তাহলে কি হবে, তোমার শরীর, মন, মস্তিষ্ক সব কিন্তু এইভাবেই একেবারে রেডি হয়ে থাকবে। ওই সময়টায় রেগুলার বেসিসে শেষের কয়েকদিন যদি তুমি পরীক্ষা দিতে থাকো, তাহলে পরীক্ষার দিনগুলোতেও তোমার কোনো রকমের অবসাদ আসবে না, কোনো রকম টেনশন হবে না। কারণ তোমার বডি, সোল, মাইন্ড সমস্ত কিছু কিন্তু তার সঙ্গে সেট আপ হয়ে যাবে। তাই বলবো, প্রত্যেকদিন তুমি যদি একটা মক টেস্ট দাও, তাহলে ওই 10টা থেকে 11টা 15 এই টাইমটাকে টার্গেট করে পরীক্ষা দিতে থাকো। আর যদি একাধিক সময় একাধিক বিষয়ের উপরে দাও বা একাধিক মক টেস্ট দাও, তাহলে সেটা অন্য তোমার সুবিধে মতো যে কোনো সময় তুমি দিতে পারো। তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা পরীক্ষার ঠিক আগের মুহূর্তে। এইরকমই নতুন কোনো উপস্থাপনার সঙ্গে গুরুত্বপূর্ণ কোনো বিষয় নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসছি।